প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে সুরের ফেরিওয়ালা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মাহিউদ্দিন ফাহাদ। দর্শক, আমরা প্রতি পর্বে একজন গুণী মানুষকে আপনাদের সামনে হাজির করে থাকি। আজকে কথা বলবো জনপ্রিয় গীতিকার, সুরকার, শিল্পী এবং টাইফুন শিল্পগোষ্ঠী খুলনার সাবেক পরিচালক আব্দুল্লাহ আল কাফি ভাইয়ের সাথে। চলুন তাহলে অতিথির সাথে আমরা পরিচয় হয়ে নিই। কাফি ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো যে আপনার যে শুরুটা, আপনার ছোটবেলার কোনো স্মৃতি এবং আপনার জন্ম কোন জেলায়, কিভাবে আপনার কালচারাল অঙ্গনে আসাটা, এ নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আমার জন্ম বাগেরহাট জেলায় কচুয়া থানায়। আর ছোটবেলা থেকে মূলত ইসলামী সঙ্গীত বিভিন্ন ওয়াজ মাহফিলে বা ছোট ছোট কোনো অনুষ্ঠানে গাইতাম। তো সেই থেকে মূলত ইসলামী সাংস্কৃতিক জগতে উঠে আসা। পরবর্তীতে খুলনার টাইফুন শিল্পী গোষ্ঠীতে চলে আসি। আমরা জানতে চাচ্ছি যে আপনাদের যে শুরুটা কেমন ছিল? আপনাদের যে অফিস বা আপনাদের প্র্যাকটিস করার কোনো সমস্যা ছিল কিনা, কোনো দুঃখের স্মৃতি বা কোনো প্রোগ্রাম কেন্দ্রিক কোনো স্মৃতি যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ছোটবেলায় যখন গান পরিবেশন করতাম তখন তো এই ধরনের তথ্য প্রযুক্তির অবাধ যে সুযোগ, এই সুযোগগুলো ছিল না। যখন টাইফুন শিল্পী গোষ্ঠীর সদস্য হলাম, সেখানে প্র্যাকটিসের কোনো সমস্যা ছিল না এবং আমরা অনেক শিল্পী মিলে সেখানে একসাথে প্র্যাকটিস করতাম এবং নিয়মিত বৃহস্পতিবার বিকালে আমরা সেখানে প্রশিক্ষণ ক্লাসগুলো হতো এবং আমাদের তৎকালীন পরিচালক হাসনাত আব্দুল কাদের ভাই, উনি ক্লাস নিতেন এবং ক্লাসগুলো খুব জমজমাট হতো। এভাবেই একটা পর্যায়ে টাইফুন শিল্পী গোষ্ঠীর আমি যখন শুরু করি টাইফুন শিল্পী গোষ্ঠীতে তখন 1994 সাল, আর আমি যখন টাইফুনের দায়িত্বপ্রাপ্ত হই পরিচালক হিসাবে 1997 সালে। আপনার প্রথম অ্যালবামে গান করার সুযোগ বা শুরুটা কোন অ্যালবামের মাধ্যমে আপনি আসলে শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন? 1998 সালে। আমি তো 97 সালে পরিচালক হওয়ার পরে এরপরে অ্যালবাম করার উদ্যোগ নেই। আর টাইফুনের এর আগে একটি অ্যালবাম ছিল, যে অ্যালবামটি বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত হয়েছিল। তো আমি পরিচালকের দায়িত্ব পাওয়ার পরে 1998 সালে প্রথম অ্যালবাম করি, টাইফুন শিল্পী গোষ্ঠীর দ্বিতীয় অ্যালবাম, যে অ্যালবামের শিরোনাম ছিল মানজিল ক্যাসেটে আমার সুর করা একটি গান ছিল এবং আমার লেখা একটি গান ছিল। আমার লেখা যে গানটি ছিল সে গানটি হচ্ছে, আমি একটু গেয়ে শোনাই নাকি? মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ, হোক না যত জুলুম নির্যাতন, আল্লাহ রহম থেকে হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। এই গানটি আমার সর্বপ্রথম রিলিজ হওয়া গান আর কি, আমার কথা এবং সুরে। আমরা জানি যে আপনার পরিচালনায় অনেক অ্যালবাম রিলিজ হয়েছে, তো সব থেকে জনপ্রিয় যে অ্যালবামটি বা মানুষ গ্রহণ করেছে এরকম কিছু যদি স্মৃতি আপনি আমাদের সাথে একটু চারণ করেন। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকটি অ্যালবাম আমার পরিচালনায় বের হয়েছে টাইফুন শিল্পী গোষ্ঠীতে এবং পরবর্তীতে কাফেলা সাংস্কৃতিক সংসদের ব্যানারে এবং বিভিন্ন ব্যানারে আমি বেশ কিছু কাজ আল্লাহ রহমতে করতে পেরেছি।
সেক্ষেত্রে টাইফুন শিল্পী গোষ্ঠীর প্রত্যেকটি অ্যালবামই মানজিল, জেহাদের ডাক, অনুভূতি, এরপরে কাফেলা সাংস্কৃতিক সংসদের আমার প্রিয় মা শিল্পী নওশাদ মাহফুজের একক অ্যালবাম, সেটাও আমার পরিচালনা বের হয়েছিল, এবং দ্বিতীয় অ্যালবাম আমরণ আমি লড়বই। এই ধরনের আর শিল্পী তাওহিদুল ইসলামের সাত সকালে ভোরের পাখি, এই অ্যালবামটিও ভালো জনপ্রিয়তা লাভ করেছিল। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি অ্যালবাম আল্লাহ রহমতে দর্শকদের মন কেড়েছিল। আলহামদুলিল্লাহ। আপনার একক অ্যালবাম সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন এবং আমাদের সাথে ওই অ্যালবামের দু একটি গানের দু একটি লাইন যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার একক অ্যালবাম একটি, এই তো জীবন শিরোনামে, টাইফুন শিল্পী গোষ্ঠীর নবম অ্যালবাম এই তো জীবন। সেখানে 14টি গান ছিল, তার ভিতরে একটি গান হচ্ছে এরকম: ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান, ভেসে আসে ছলাত ছলাত নদীর কলতান, ভেসে আসে ছলাত ছলাত নদীর কলতান। একটি হামদে বাড়ি তালা ছিল প্রথমে, এরপরে একটি নদীর গান ছিল একেবারে শেষে: ও নদী তোর জন্যে আমার কান্দে রে পরা, ও নদী তোর জন্যে আমার কান্দে রে পরা। এরকম অনেক গান ছিল, এই মুহূর্তে তো সব গান আসলে মনে নেই। নতুন যারা গান লিখছেন এবং সুর করছেন তাদের সম্পর্কে যদি কিছু বলেন। নতুন যারা গান লিখছেন, সুর করছেন, তাদের জন্য পরামর্শ বেশি বেশি পড়াশোনা করতে হবে গান লেখার ব্যাপারে, এবং পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই। আমার ভিতরে যদি যেই বিষয়ে আমি গান লিখব সেই বিষয়ে যদি আমার ভিতরে জ্ঞান না থাকে তাহলে তো আমি লিখতে পারবো না। তো প্রথমে আমাকে বিষয় নির্ধারণ করতে হবে এবং তার উপরে পড়াশোনা করে এরপরে আমাকে লিখতে হবে। আর সুর করার বিষয়টাও, যেহেতু সুরটা হচ্ছে অন্তরের বিষয়, আবেগের একটা জায়গা, এমনভাবে সুর করতে হবে যে হামদের সাথে কোন সুরটা যায়, বা নাতে রাসূল, ইসলামী সঙ্গীত এর সাথে কোন সুরটা যায়, এটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে এবং পড়াশোনা করতে হবে, জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। আমি যখন বেশি বেশি জানতে পারবো বা পড়াশোনা করতে পারবো, তখন আমার মনে হয় যে আমরা ভালো লেখা, ভালো গান, ভালো সুর এগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তো তরুণদের প্রতি পরামর্শ হচ্ছে যে পড়াশোনা করতে হবে, বেশি বেশি জানতে হবে, এবং অনেক শিল্পীদের যাদেরকে আমরা ওস্তাদ মনে করি সেই সমস্ত ওস্তাদদের গান শুনতে হবে এবং নিজে চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো বিকল্প নেই এবং জানারও কোনো বিকল্প নেই। আপনার লেখা অনেক জনপ্রিয় গান রয়েছে, আপনার কাছে আপনার লেখা কোন গানটি সব থেকে বেশি প্রিয়? আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। না, হাম সবই সেরা, কেননা আল্লাহর প্রশংসা নিয়ে যেটা লেখা সবই সেরা, কিন্তু মানুষের মুখে মুখে বা মানুষের কাছে, মানুষের অন্তরে গাথা এরকম কোনো যদি স্মৃতি থাকে, সেক্ষেত্রে বলা যায় যে টাইফুন শিল্পী গোষ্ঠীর পঞ্চম অ্যালবাম আধারের বুক চিরে যে গানটি শুরুতে ছিল, দুটি লাইন যদি শেয়ার করেন। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ
তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। সুন্দর সুন্দর একটি হাম শুনলাম আমরা। এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে আপনার কোনো স্মৃতি, যদি একটু স্মৃতিচারণ করতেন। আসলে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব, আমাদের প্রেরণার একটি নাম কবি মতিউর রহমান মল্লিক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা দোয়া করি এবং দর্শকদের কাছেও দোয়া চাই। মল্লিক ভাইয়ের সাথে অসংখ্য স্মৃতি। তো মল্লিক ভাই যখন ঢাকা থেকে খুলনায় আসতেন, আমি তখন টাইফুনের পরিচালক। মল্লিক ভাই আসলে আমরা একসাথে, আমি, নওশাদ বা অন্যান্য শিল্পীরা মল্লিক ভাইয়ের সাথে একসাথে রিক্সায় ঘুরতাম। এবং মল্লিক ভাই আলাদা ঘোরা পছন্দ করতেন না। আমি কখনো দেখা যায় যে আমার কোলে রিক্সায় উঠে, আমার কোলে মল্লিক ভাই বসেছেন, ঘাড়ে হাত দিয়ে রিক্সায় চড়েছি, গল্প করেছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এগুলো এখন স্মৃতি। এই স্মৃতিগুলো আমাদেরকে এখন এটাই শিক্ষা দেয় যে একজন শিল্পী তৈরি করতে হলে বা একজন সাংস্কৃতিক সংগঠন তৈরি করতে হলে তাদের সাথে কিভাবে মিশতে হয়। তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন কিভাবে একজন শিল্পীর প্রতি উদারতা প্রদর্শন করতে হয়। আমরা তো এখন আসলে সংকীর্ণ মনে হয়ে যাচ্ছে, মল্লিক ভাই ছিলেন ঠিক তার ব্যতিক্রম। তো আমার একটাই চাওয়া যে আমরা যেন সংকীর্ণ মনে হয়ে না পড়ে, আমাদের সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক সংগঠকরা যেন উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলো পরিচালনা করেন, তাহলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন আরও উজ্জ্বল ভূমিকা রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা প্রায় খেয়াল করি যে শিল্পীদের, গীতিকার, সুরকার, এদের যে সমস্যা, কাজ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এই সম্পর্কে আপনার আসলে যদি কিছু বলার থাকে। আসলে প্রতিবন্ধকতা এক একজনের জন্য এক এক রকম। কেউ হয়তো প্রাতিষ্ঠানিক কোনো জায়গা পায় না কাজ করার জন্য, আবার কারো হয়তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই কাজ করার জন্য, আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে যে কাজ, তার প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে, তার অভিজ্ঞতাও আছে, কিন্তু কাজ করার জন্য যে আর্থিক একটি বিষয় থাকে, এই আর্থিক বিষয়টি তার হয়তো সেভাবে সে স্বাবলম্বী না। সব কিছু মিলে আমরা তো যে গানগুলো করে থাকি, সাধারণত গান তো আমাদের একটি নেশা, এটা আমাদের পেশা না। তো এই গানকে বা সাংস্কৃতিক অঙ্গনের কোনো বিষয়কে যদি আমরা পেশা হিসেবে নিতে পারি বা এখান থেকে যদি সংসার চালানোর মতো কোনো ইনকাম হয়, তাহলে অনেকেই এটাকে পেশা হিসেবে নিবে। সেক্ষেত্রে সাংস্কৃতিক কাজ হয়তো আরও বেগবান হবে। আর সেক্ষেত্রে পলিসিগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে যে কোন পদ্ধতিতে কাজ করলে এটাকে পেশা হিসেবে নেওয়া যায়, মানুষের কাছে কিভাবে আরও গ্রহণযোগ্য করা যায়। সেক্ষেত্রে অনেক চিন্তা গবেষণা করে বা মুরব্বীজন যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আমার মনে হয় একটি পরিকল্পনা নির্ধারণ করা উচিত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুলনা টিউন টিভি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমরা চেষ্টা করছি যে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। খুলনা টিউন টিভিকে ধন্যবাদ এই ধরনের একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুক। আমার মনে হয় যে এই উদ্যোগগুলোকে সাংস্কৃতিক অঙ্গনের যে সমস্ত পিপাসু ব্যক্তিরা রয়েছেন বা যারা সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবাসেন, তাদের তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সহায়তা করবে। এটা একটা ভালো দিক। দর্শক, আমরা কথা বলছিলাম জনপ্রিয় গীতিকার, সুরকার, শিল্পী এবং সংগঠক আব্দুল্লাল কাফি ভাইয়ের সাথে। আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।